সুইমিং পুলে নামার পর প্রথমে একটু ভয় ভয় করছিল বটে। এর আগে তো কখনো জলের মধ্যে নামিনি, তার ওপর সাঁতারও জানে না ছাই। পরে কিন্তু বেশ মজাই পেয়ে গেল কমলিকা। ভেসে থাকতে এত মজা আগে কি জানতো? কে জানতো জলে নামলে এত ভালো লাগে। ওয়ান পিস সুইমস্যুটে অনেকটাই গা ঢাকা, চুল খোপা করে সুইমিং ক্যাপ, চেঞ্জিং রুমে গিয়ে আদর করে বউকে পরিয়ে দিতে দিতে বলেছে অরণ্য, আমার বউয়ের অমন সুন্দর ঘন কালো চুলকে কি এত তাড়াতাড়ি নষ্ট হতে দিলে চলে? আজ আমি সুন্দরীর সঙ্গে জলকেলি করব। বেশ খানিকক্ষণ হাত পা নাড়িয়ে, পেট ভরা খিদে আর মন ভরা খুশি নিয়ে দুজনে সান লাউঞ্জারে গায়ে এলিয়ে দিল। এতক্ষণ উত্তেজনায় ভরপুর ছিল মন, এবার ক্লান্ত লাগছে বেশ। স্নান সেরে ফ্রেশ হয়ে অরণ্য বলল হাসি মুখে, চলো একেবারে লাঞ্চ সেরে নেওয়া যাক, খিদেও পেয়েছে জব্বর। সরু চালের ভাত, ডাল, পোস্ত, আলু ভাজা আর সর্ষে দিয়ে ইলিশের ঝাল, বেশ মোটা একখান পিস পড়ল পাতে। অবাক হয়ে কমলিকা বলল, এ যে বড্ড বড়, একা এত বড় ইলিশের পিস খাওয়া সম্ভব? তুমি তো আমার জন্য ছোট কিছু অর্ডার করতে পারতে। কি যে বলো না তুমি, এইটুকু তো একটা মাছ, সেটুকুও খেতে পারবে না বললে চলবে? আমি তো ভাবছি এটা শেষ হলে আরেকটা নেব। একে মন্দারমণি বেড়াতে এসেছি, যাই বর্ষার ইলিশ ছাড়া যায়? খুব সুস্বাদু হয়, খেয়ে দেখো একবার। বন্ধুদের সঙ্গে এসে আগেও বার দুই খেয়েছি, তখন বয়স কম, এক একজন 3 পিস ইলিশ আর পমফ্রেট খেয়েছিলাম। গাদার দিক ভেঙে ভাতে মাখিয়ে একগাল মুখে দিল সে। অমৃত! ধুর, এর কাছে কোথায় লাগে অমৃত। এমন সময় ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নম্বর দেখে চমকে গেল সে। জেঠু এই সময় কেন? তবে কি বাড়িতে কিছু হলো? মনকে ঈষৎ শক্ত করে কমলের থেকে দূরে গিয়ে ফোনটা ধরল অরণ্য। আমি আসছি জেঠু, এক্ষুনি। হঠাৎ যে এরকম কিছু হয়ে যাবে জানা ছিল না। চলো কমল, আমাদের এক্ষুনি বেরোতে হবে। কোনো কিছু না ভেবে এটো হাতেই উঠে দাঁড়ালো কমল। সে বুঝেছে কিছু একটা গন্ডগোল হয়েছে, খামোকা উল্টোপাল্টা বলার লোক নয় তার অরণ্য। যখন বলেছে সে তখন নিশ্চয়ই দরকারটা জরুরি। একটা প্রাইভেট কার হোটেলের দরজায় এসে দাঁড়িয়েছে। 2 দিনের বিল মিটিয়ে দিল অরণ্য। যত তাড়াতাড়ি সম্ভব কলকাতা পৌঁছতে হবে আমাদের। ড্রাইভারকে উদ্দেশ্য করে বলল অরণ্য, প্লিজ দাদা একটু তাড়াতাড়ি চালাবেন, দরকারটা সত্যি খুব জরুরি। ছুটতে শুরু করেছে গাড়ি গন্তব্যের দিকে। তাকিয়ে দেখল কমলিকা, অরণ্যর মুখে চিন্তার ছাপ। সামান্য থেমে হাতের ওপর হাত রেখে বলল, কি হয়েছে তোমার? বাড়িতে কোনো সমস্যা? এত চিন্তিত দেখাচ্ছে কেন? চিন্তার বিষয় আছে বলে চিন্তা করছি। ঈষৎ গলা তুলল অরণ্য। পরক্ষণেই শান্ত হলো সে। মা পড়ে গেছে কমল, হঠাৎই প্রেশার হাই হয়ে গিয়েছিল। ব্যক্তিগত ফিজিশিয়ান এসেছিলেন সঙ্গে সঙ্গে, কমপ্লিট বেড রেস্ট সাজেস্ট করেছে। তার কথা মতো হার্ট স্পেশালিস্টও এসেছিলেন। পোর্টেবল মেশিন দিয়ে বাড়িতে ইসিজি করানো হয়েছে। সমস্যা গুরুতর না হলেও চিন্তার কারণ আছে। যত দ্রুত সম্ভব আমাদের বাড়ি ফিরতে হবে। গম্ভীর মুখে ছোটর পাশে বসলেন নীলিমা। ছকটা কিন্তু চেনা, কাজ হবে বলে মনে হয়। লুকানো অতীত যদি এতদিন বাদে সামনে এসে দাঁড়ায়, আমি বোধহয় একদিনও আর বাঁচব না দিদিভাই। তুমি দেখো, আজকে অরণ্য বাড়িতে ফিরে আসবে। আমার ছেলে সে। আমার শরীর খারাপ শুনে কখনো স্ত্রীর সঙ্গে একান্তে সময় কাটাতে ব্যস্ত হবে না। শিক্ষা যে আমি নিজে হাতেই দিয়েছি, সেনবাড়ির শিক্ষার একটা দাম আছে, এ কথা তো মানবে দিদিভাই। তোর কথা মতো আয়া সেন্টারের সঙ্গে যোগাযোগ করে 2জন নার্সের ব্যবস্থা করেছি। চিকেন স্যুপ করছি খাওয়ার জন্য। স্যুপ দেখলে আমার বমি পায় দিদিভাই, অবুঝ বাচ্চার ভঙ্গিতে বলে উঠলেন চিন্ময়ী। তা বললে হবে না ছোট। নাটকের ক্ষেত্রে অভিনেতা থেকেও বড় ব্যাকড্রপ আর প্রপস। অরণ্য যদি এসে তোকে ডাল ভাত খেতে দেখে, অসুখ তার বিশ্বাসযোগ্যতা হারাবে। মন থেকে চাই অরণ্য যেন যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসে। এই ঝামেলা না হয় মিটলো, কিন্তু এরপর কিভাবে সামলাবি সব ভেবেছিস কিছু? ভুল? কিসের ভুল? চিন্তিত মুখে বলল রমন্যা। বাড়ির একমাত্র বাধ্য বৌমা হিসেবে সমস্ত গয়না, অস্থাবর সম্পত্তি, 2 শাশুড়ির যাবতীয় স্ত্রী ধন সব তোর হাতে এসে যেতে পারে একটু বুদ্ধি খাটালেই। একবারও কি ভেবে দেখেছিস সে কথা? কমলিকার দেখা দেখি তুইও যদি বাড়ির অবাধ্য বৌমা হয়ে উঠিস, তাহলে লোকসান কিন্তু তোর নিজের। ওরা এমনিতেই উটকো মেয়েটাকে পছন্দ করে না, এটাই তো তোর সবচাইতে বড় সুযোগ। ওকে কখনোই ওদের গুড বুকে আসতে দিস না। সব সময় তুই থাক ভালো বৌমা হয়ে। ভেবে দেখ মা,
একবার আমার কথাটা মন দিয়ে ভেবে দেখ, ওরা আর কদিন, ভবিষ্যতে সবকিছু তো তোর হাতেই আসতে চলেছে। মা অসুস্থ, এই শব্দ দুটোই অরণ্যকে ভেঙে দেওয়ার পক্ষে যথেষ্ট ছিল। এমনিতেই সে যত দৃঢ়চেতা স্বভাবের হোক, মায়ের অসুস্থতার কথা শুনলে অস্থির হয়ে পড়ে। হয়তো ছোট থেকে কখনো মাকে তেমন একটা অসুস্থ হতে দেখেনি বলেই। তবে এত সুদীর্ঘ জীবনে কখনোই অসুস্থ হননি চিন্ময়ী, এমনটা তো নয়। যখন যখন অসুস্থ হয়েছেন, স্কুলের সব পড়াশোনা ফেলে চুপটি করে সে বসে থেকেছে মায়ের পাশটিতে। হাজার বলে বুঝিয়েও কেউ তাকে ওঠাতে পারেনি। ছেলের উচ্চ মাধ্যমিকের পর থেকে অবশ্যই 10-12 বছরে চিন্ময় তেমন একটা অসুস্থ হননি। কাজে সুদূর অতীতের কথা সেনবাড়ির অনেকেই ভুলে গেছে, কিন্তু চিন্ময় নিজে ভোলেননি। যখন দেখলেন পরিস্থিতি অনুকূলে নয়, যৌথ সংসার ভাঙার আশঙ্কায় ভাসুর অস্থির হয়ে উঠেছেন, তখন ছেলেকে বাঁচাতে অসুস্থতার ট্রাম্প কার্ডটা তিনি খেলেই ফেললেন। উদ্বিগ্ন মুখে স্ত্রীর ঘরে ঢুকলেন পুলকেশ। হঠাৎ কি হলো তোমার? এই তো দিব্যি ছিলে দেখলাম। এত চিন্তা করছো কেন? কার জন্য চিন্তা করছো শুনি? না বুঝে অরণ্য অন্যায় করেছে, তাই দাদা একটু রেগে গেছেন, সেজন্য তুমি নিজের শরীর খারাপ করে বসবে? দেখো চিনু, তুমি জানো, আমিও জানি, আমাদের যৌথ পরিবারের একটা নিজস্ব নিয়ম কানুন আছে। অরণ্য এই বাড়ির ছেলে হয়ে সব ভুলে কোনো অনুমতি না নিয়ে ফ্যাকাশে মুখে বললেন চিন্ময়ী, অতীত জানতে পারলে আমাদের কি হবে? আমি যে সহ্য করতে পারবো না। তুমি কিছু বলো দাদাকে, কেন তিনি অরণ্যর সামনে অতীতের কথা তুলতে চাইছেন? বন্ধ ঘরে যে অতীত চাপা পড়ে আছে, সেখানে মুখ লুকিয়ে থাক সে। তাকে বাইরে আনলে আমরা কেউই যে ভালো থাকবো না। দাদা নিজে মুখে কথা বলেছেন? পুলকেশ যেন স্তম্ভিত হয়ে গেলেন। খানিকক্ষণ এক ঠায় দাঁড়িয়ে থেকে চিন্ময়ীর পাশে এসে বসলেন। মাথায় হাত বুলিয়ে নরম স্বরে বললেন, ছোট থেকে আমি দাদাকে চিনি, তাই বলছি, অসুস্থ শরীরে চিন্তা করো না। কখনোই তিনি এমন কিছু করবেন না যাতে আমরা কষ্ট পাই। তাহলে এতদিন কথাটা বুকের ভেতর চেপে রাখতেন না। সেন পরিবারের শরিক যে আমরাও। কাঠের ট্রে হাতে নীলিমা ঘরে প্রবেশ করেন। এখন যাও ঠাকুরপো, ওকে একটু চিকেন স্যুপ খাইয়ে দিই, না খেলে ওষুধগুলো খাবে কিভাবে? বিনা বাক্য ব্যয়ে বেরিয়ে গেলেন পুলকেশ। বৌদির ওপর তার আস্থা অগাধ। চিন্তিত হয়ে পড়ল রমন্যা। মায়ের কথাটা একেবারেই ফেলে দেওয়ার মতো নয়। সে জানে তার মা বুদ্ধিমতী, না হলে ভেঙে পড়া বনেদি বাড়ির আভিজাত্য সুচারু দক্ষতার সঙ্গে সামলে চলতে পারতেন না। আজও কেউ জানে না বাইরে থেকে তাদের আর্থিক অবস্থা সচ্ছল দেখালেও ভেতরে ভেতর তাতে কতখানি ঘুণ ধরে গেছে। এটা অস্বীকারের উপায় নেই। সেন বাড়িতে নতুন বউয়ের আগমন সত্ত্বেও এখনো সব আদর আবদার তার আর রনির জন্যই বরাদ্দ। এমনকি ছোট মাও পারতপক্ষে নতুন বউয়ের আদর যত্ন নিয়ে মাথা ঘামান না। রান্নাঘরে তাকে তেমন একটা কাজ না করতে হলেও নতুন বউ শুরু থেকেই উনুনের তাতে। সেদিন তো পুরো পরিবার আগত আত্মীয় স্বজনদের জন্য ময়দা মাখলো, লুচি বেললো। ভালো সাজার সেও একবার গিয়েছিল বটে সাহায্য করতে। ছোট শাশুড়িমা দেখার সঙ্গে সঙ্গে বলে উঠলেন, সেনবাড়ির বড় বউ তুমি, সেজেগুজে থাকবে সব সময়। এই আগুনের তাতে এসেছো কেন? আমরা অসুস্থ হলে তখন না হয়। অবশ্য সেসব নিয়ে রমন্যা ভাবে না। তমা আছে, শাশুড়িদের সাহায্যকারিনী। কুটনো কাটা বাটনা বাটা নিয়ে কাউকে কোনোদিন ভাবতে হয় না। ওই যেটুকু খুন্তি নাড়া ব্যাস। নিজের আলাদা সংসারের ইচ্ছে থাকলেও সেন বাড়িতে বিয়ে হয়ে সে অখুশি, এমনটা নিজের কাছেও বলতে বাধবে। আমতা আমতা করে সে বলে, হয়তো তুমি ঠিকই বলছো মা। শাশুড়ি মা তো আমাকে আগেই জানিয়েছেন ছোট বউকে অফিস যাওয়ার জন্য বাড়ির গাড়ি ব্যবহার করতে দেওয়া হবে না। যেমন জোর করে সেন বাড়িতে ঢুকেছে, তেমন নিজের ব্যবস্থা তাকে নিজেকেই করতে হবে। বাসে ট্রামে ঝুলে ঝুলে অফিসে যেতে হবে। তাহলেই ভাব। হাসলেন অভিষিক্তা। নিজের সংসারকে হাতের মুঠোয় রাখতে গেলে বুদ্ধিমতী হতে হয়। হঠকারিতার বশে সিদ্ধান্ত নিলে সমস্যা নিজের ওপরেই এসে পড়ে। রনিটা আইসক্রিম ভালোবাসে, অর্ডার করি দাঁড়া, এক্ষুনি দিয়ে যাবে। আজ থাক মা, এখন আসি। কিছু একটা বলেও বাড়িতে ঠিক ম্যানেজ করে নেব। তাই হোক, সমস্যা বাড়িয়ে লাভ নেই। মেয়েকে ছাড়তে গেট অবধি আসেন অভিষিক্তা। যাওয়ার বেলায় মা মেয়ে দুজনেই মুখেই একটা ধূর্ত হাসি খেলে যায়। কোনো রকমে হাত পা ধুয়ে মায়ের কাছে দৌড়ে যায় অরণ্য। ফিরেও তাকায় না কমলিকার দিকে। চিন্ময়ী এক পাশ ফিরে ঘুমোচ্ছেন। সেন্টার থেকে আনা নার্স টুলে বসে ঢুলছে। একমাত্র সজাগ প্রহরীর মতো ছোটর মাথার কাছে বসে আছে নীলিমা। অবাক চোখে মায়ের হাঁকলান্ত মুখের দিকে তাকালো সে। এখনো যেন বিশ্বাস হচ্ছে না মা অসুস্থ। এতখানি ক্লান্তি কবে জমলো শরীরে? নিজের ওপরই রাগ হলো তার। কেন এতদিন মায়ের দিকে না তাকিয়ে নিজের দুনিয়ায় ব্যস্ত হয়ে পড়েছিল সে। সাবধানে উঠে দাঁড়ালেন নীলিমা। ছোট বৌমা কোথায়? গাড়িতে আসতে আসতে বলে দিয়েছি ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিতে। কমল অবশ্য এ ঘরে আসতে চাইছিল বারবার, আমি বারণ করলাম। তীক্ষ্ণ দৃষ্টিতে অরণ্যর দিকে তাকালেন নীলিমা। বারণ করলি কেন? শাশুড়ির সেবা বৌমা করবে, এটাই তো স্বাভাবিক।
কিন্তু মাকে তো জানো বড় মা, মা যে তোমার মতো বুঝদার নয়, বড্ড বেশি আবেগপ্রবণ। জেগে উঠে হঠাৎ করে চোখের সামনে কমলকে দেখলে যদি উত্তেজিত হয়ে পড়ে, তখন বিপদ আরও বাড়বে। তাই আমি কমলকে কদিন এ ঘরে আসতে বারণ করেছি। আমি কি কিছু ভুল করলাম বড় মা? তুই একদম ঠিক করেছিস, ঘাড় নাড়লেন নীলিমা। আজ আমি খুব খুশি, বাড়ির একটা ছেলে অন্তত পরিস্থিতি বিচার করে সিদ্ধান্ত নিতে শিখলো। চোখ বন্ধ থাকলেও সব কথাই শুনতে পাচ্ছিলেন চিন্ময়ী। এই জন্য তিনি শতমুখে বড়দির প্রশংসা করেন। এমন স্বার্থহীন মানুষ তিনি দুটো দেখেননি। সেনবাড়ির বটবৃক্ষ ভাসুর নন বড়দি। তাই তো তার আশ্রয়ে তারা সবাই নিশ্চিন্তে থাকেন। অফিস থেকে ছুটি নিয়ে অরণ্য মায়ের পাশে বসে থাকলেও বাড়ির বাকিদের কাজকর্মের বিরাম নেই। সময়ের কাঁটা ঘুরছে দ্রুত লয়ে। একা হাতে খুন্তি নাড়ছে নীলিমা। এমন সময় দেখলেন কমল রান্নাঘরে ঢুকছে। হাসি মুখে বললেন, তোমার বুঝি কিছু লাগবে ছোট বৌমা? আমি তোমাকে বলে দিচ্ছি, সে এক্ষুনি গিয়ে তোমাদের ঘরে দিয়ে আসবে। আপনি একা হাতে বাড়ির সব দায়িত্ব সামলাচ্ছেন। অরণ্য তো আমাকে ও ঘরে যেতে আমাকে বারণ করেছে। তাই ভাবলাম চোখ দুটো জলে ভরে আসে কমলের। মা যে এখনো আমাকে মন থেকে মেনে নিতে পারেননি, তাই ভাবলাম আপনাকে একটু সাহায্য করি। কেন যেন বহুদিন বাদে সাংসারিক জটিলতা ভুলে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে নীলিমার। কতদিন হয়ে গেল এমন সোজা সরল কথা শোনেননি। দেখতে যৌথ পরিবার, কিন্তু সবাই নিজের নিজের স্বার্থের হিসাব করতে ব্যস্ত। কাল বড় বৌমা যত স্কুলের মায়েদের সঙ্গে গল্পগুজব করতে করতে দেরি হয়ে যাওয়ার অজুহাত দিক, তার অভিজ্ঞ চোখে ঠিক বুঝেছে সে বাপের বাড়ি গিয়েছিল জল মাপতে, নইলে বাড়ির গাড়ি ছেড়ে ক্যাবে ফিরবে কেন। অজুহাত দেখাচ্ছে বরকে আনতে যেতে হবে তাড়াতাড়ি। এখন অবশ্য পরিস্থিতি বেশ ঠান্ডা হয়ে আছে, কিন্তু সে আর কতদিন? একবার যখন অনিয়ম শুরু হয়েছে চলতেই থাকবে। অথচ এই মেয়েকে দেখো, নতুন সংসারে এসে থেকে সবার চোখের বালি, তবু নিজে থেকে সাহায্য করবে বলে রান্নাঘরে এসেছে। আর অভিজ্ঞতা দিয়ে বোঝেন এ কোনো দেখনদারি নয়, মেয়েটা সত্যি সংসার করতে চায়। কিন্তু চাইলে কি সব করা যায়? হিসেবের জটিলতায় পূর্ণ মগজ মনকে চোখ দেখায়, লাভ ক্ষতির অঙ্ক কষে। নরম স্বরে বলেন, নীলিমা তাহলে এসো, দেখি মাছের ঝালটা কেমন করো। কর্মচারীদের ছুটি হয়ে গেছে অনেকক্ষণ। সাজানো গদিতে দুই ভাই বসে আছেন মুখোমুখি। বাড়ি ফেরার তাড়া ছিল পুলকেশের, কিন্তু দাদার ডাকে আজ বসতে হয়েছে তাকে। চিন্তিত ভঙ্গি পুলকেশের, মাথা ঝুঁকে আছে নিচের দিকে। ঘরে চিন্ময়ী অসুস্থ, আয়া সামলাচ্ছে, ছেলেও আছে। তবুও বড় ভয় হয়, কেন যে দাদা আজ তাকে বসতে বলল? ব্যবসায় কি কোনো সমস্যা দেখা দিল? তোর কি আমার উপর বিশ্বাস আছে? অলোকেশের গম্ভীর কণ্ঠস্বর শুনে একই রকমভাবে মাথা নিচু করে ঘাড় নাড়লেন তিনি। চিন্তা করিস না, একদম গোপন কথাটা গোপনই থাকবে। একটু যেন ঘাবড়ে গেলেন পুলকেশ। আমি জানি দাদা, কিন্তু চিন্ময়ী খুব ভয় পেয়ে গেছে দাদা। আপনি তো জানেন অরণ্য ছাড়া আর ওর কেউ নেই। আমি নই, অরণ্যই ওর বেঁচে থাকার একমাত্র অবলম্বন। সবাই মিলে একসঙ্গে লড়ে 28 বছর আগের সেই অসুস্থতার দিনগুলো অনেক কষ্টে পেরিয়ে এসেছি। আপনার মনে আছে দাদা, ডাক্তার সেদিন বারবার আমাদের সতর্ক করে বলেছিলেন, মনের ওপর চাপ পড়লে চিন্ময়ী আবারও অসুস্থ হয়ে পড়তে পারে। তুই নিশ্চিন্ত থাক, আমি তো এখনো বেঁচে আছি নাকি? এতদিন ধরে যৌথ সংসার চালাচ্ছি, ভরসা নিয়ে আমার ওপর। সবার সব দুর্বলতা আড়াল করা, পরস্পরের শক্তি হয়ে থাকা। এতদিন তো আমরা তাই থেকেছি, ভবিষ্যতেও তাই থাকবো। ছোট বৌমা হলো সেনবাড়ির লক্ষ্মী, তাকে রক্ষা করার দায় আমার। কিন্তু অরণ্য যদি কখনো জানতে পারে আমি তার বাবা নই, চিন্ময়ী মা নয়, তখন মেনে নিতে পারবে তো? যদি মেনে না নিতে পারে, আমার খুব ভয় লাগছে দাদা। সেনবাড়ির রক্ত আমাদের সবার শরীরে। এর আগে তো কম সমস্যা আসেনি আমাদের জীবনে। হাতে হাত রেখে মোকাবিলা করেছি দুই ভাই, এবারেও তাই হবে। তুই চিন্তা করিস না, আজ রাতে খাওয়া দাওয়ার পর আমি নিজে অরণ্যের সঙ্গে কথা বলবো। সে ঠিক আছে দাদা, কিন্তু রমন না, তার কথাটাও আমাদের যে ভাবতে হবে। তার আবার কি সমস্যা হলো? তাকে তো বিয়ের পর থেকে শান্ত প্রকৃতির সেনবাড়ির নিয়ম মেনে চলা বধূ বলেই জানতাম। বাড়িতে তাকে যথেষ্ট সম্মানও দেওয়া হয়। দুই ভাইয়ের সংসারে একজন যদি স্বেচ্ছাচারী হয়, তখন আরেকজনও কিন্তু দেখা দেখি স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এটা নিয়ে ভেবে দেখো দাদা। ঠিক আছে, আমি সব ব্যবস্থা করব, তুই বাড়ি যা। ছোট বৌমার খেয়াল রাখ। একা গদিতে বসে ছেলের নম্বরে ফোন করলেন অলোকেশ। অফিস ফেরত তুই বাড়ি না গিয়ে সিধে দোকানে আয়, জরুরি কথা আছে। তোমার জন্য সারপ্রাইজ আছে। রমনা যেন একটু অবাকই হলো অভিকের কথা শুনে। এত বছর হলো বিয়ের, কত বিশেষ দিন এলো গেল, আলাদা করে উপহার তার মনেও পড়ে না।
বিবাহ বার্ষিকীতে জমজমাটি আয়োজন, পুজো আর গরমের ছুটিতে নিয়ম করে ঘুরতে যাওয়া, সেদিক থেকে কোনো অভিযোগের জায়গা ছিল না কখনো। তবু ভালোবাসা তো চায় মনের মানুষটি তাকে একটু বিশেষ অনুভব করাক, কিন্তু সেই সুখ রমন্যা কখনো পায়নি। আজ সেই সেন বাড়ির সবচাইতে বাধ্য ছেলেটা তার জন্য আলাদা করে সারপ্রাইজের ব্যবস্থা করেছে। কানে শুনে যেন ভাবতে পারছে না সে। অবাক স্বরে বলল, সত্যি বলছো? কিন্তু কেন? ভালোবাসার মানুষকে সারপ্রাইজ দিতে আবার কারণ লাগে নাকি? কত যত্ন সহকারে তুমি আমার ঘর দুয়ার, আমার সংসার আগলে রেখেছো। আমি তো অফিসের কারণে সময় দিতেই পারি না। রনির প্রজেক্ট থেকে আরম্ভ করে টিভি দেখার সময়টুকুর খেয়ালও তুমি রাখো। ওর যাবতীয় পছন্দ অপছন্দ, ভালো লাগা মন্দ লাগা, এভাবেই আমাকে আগলে রেখো সারা জীবন। অনেকদিন বাদে রমন্যার বেশ ভালো লাগছিল, এভাবেও ভাবতে পারে অভি। আরও কিছু শোনার প্রত্যাশা এসে এতদিনের পুরনো স্বামীর মুখের দিকে তাকিয়ে রইল। তোমার খুব ইচ্ছে ছিল না বিদেশে যাবে? আমি সেই জন্য 3টে থাইল্যান্ডের টিকিট কেটেছি, পাসপোর্ট তো রেডি আছে আমাদের। বিদেশ? আমরা সত্যি বিদেশে যাচ্ছি? ভেবেই আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে রমন্যার মন। পরক্ষণে মায়ের বলা সাবধানবাণী মনে পড়ে যায়। বাড়ির বাধ্য বউ মানে সব অস্থাবর সম্পত্তির অধিকারী। তুমি বাবাকে, কাকাবাবুকে জানিয়েছো? বড়দের সবার অনুমতি নিয়েছো? অবাক হয়ে 10 বছরের বিবাহিত স্ত্রীর দিকে তাকায় অভিক। অনুমতি? কিসের অনুমতি? অনুমতি নিতে লাগবে কেন? তুমি তো সেদিন বললে ছোট ভাই যদি অনুমতি না নিয়ে কেবল নিজের স্ত্রীকে আনন্দ দিতে মন্দারমণি বেড়াতে যেতে পারে, তবে আমরাই বা বাড়ির বড়দের অনুমতি নেওয়ার জন্য অপেক্ষা করব কেন? অফিসে বসে কাজের ফাঁকে ভেবে দেখলাম তোমার কথাই ঠিক। কেন কেন আমাদের অনুমতি নিতে হবে? আমি নিচে অরণ্যর চেয়ে বেশি রোজগার করি, আর তুমিও অনেকদিন ধরে বিদেশ যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছো। তাই একেবারে 3 জনের জন্যই টিকিট বুক করে ফেললাম। নেক্সট উইকে থাইল্যান্ড যাচ্ছি, বুঝলে? রনিকে এখন কিছু বলার দরকার নেই, বাবার তরফ থেকে ছেলের জন্য সারপ্রাইজ। সন্তর্পণে ছেলের দিকে তাকিয়ে নিল অভিক। ঘুমোচ্ছে, যেন নিশ্চিন্ত হলো সে। কোনোভাবে রনি শুনে ফেললে মুশকিল হবে। সাময়িক উত্তেজনার বশবর্তী হয়ে যা মাথায় এসেছে তাই বলেছি, সেটাই তুমি ধরে বসে থাকবে? রমন্যার গম্ভীর মুখ দেখে অভিক বুঝলো ওষুধ ধরেছে। বাড়ির বড়রা পারমিশন না দিলে তোমার সঙ্গে আমি কোথাও যাচ্ছি না। আর কখনো এরকম উৎপটাং সিদ্ধান্ত নেবে না। বড় মা ছোট মা আমায় কত ভালোবাসে, ওদের অনুমতি ছাড়া কোথাও যাওয়ার কথা আমি ভাবতেও পারি না। আমি তোমার বর, আমি বলছি তাও শুনবে না? না, শুনবো না। যৌথ পরিবার মানে পরস্পরের পাশে থাকা, বড়দের সম্মান করা। বাবা বারবার বলেন, শোনোনি? 7 হাজারি নাইট ক্রিম মেখে বিছানায় শুয়ে পড়ে রমন্যা। রুম লাগোয়া ব্যালকনিতে গিয়ে দাঁড়ায় অভিক। আপন মনে হেসে ওঠে সে। উফ, একেই বোধ হয় ফাড়া কাটা বলে। বাবা যখন অফিস ফেরত আর সিধে তাকে তাদের সুপার শপে ডেকেছিল, বেশ একটু ভয়ই পেয়ে গিয়েছিল সে। বেশি কথা বলা পছন্দ করেন না অলোকেশ। খুব সংক্ষেপে বলেছিলেন, যৌথ পরিবার মানে সেখানে অনেকগুলো মানুষের ভালো মন্দ জড়িয়ে, সেখানে শান্তি বজায় রাখতে গেলে বাড়ির বড়দের অনেক বলিদান দিতে হয়। আমিও দিয়েছি, এখনো দিই। এবার তোমার পালা। সেন বাড়ির বড় ছেলের উত্তরাধিকার তুমি রক্ষা করতে পারবে আশা করি। ঘাবড়ে গিয়েছিল অভিক। সে মাতৃভক্ত ছেলে। 8 বছর বয়সে তাকে মাস 4 একলা থাকতে হয়েছিল। মায়ের অসুস্থতার কারণে পেটে টিউমার হয়েছিল মায়ের, খুব কষ্টদায়ক। কঠিন চিকিৎসায় পার করতে হয়েছে দিনের পর দিন। বাবার মুখেই সব শুনেছিল সে। ছোট মাও তখন বাপের বাড়ি। সেই কদিন একা থাকতে গিয়ে বুঝেছে সে মা তার কাছে কতখানি দামি। আজ বাবার কথা শোনার পর সে মায়ের কাছে গিয়েছিল। মায়ের পরামর্শে রমন্যাকে সেই পরামর্শ যে কত দামি ছিল এখন সে হাড়ে হাড়ে টের পাচ্ছে। আপনি আমায় ডেকেছিলেন? দরজায় এসে দাঁড়ালো অরণ্য। ইলিশ মাছের সর্ষে ঝাল দিয়ে ভাত মেখে খেয়েও একটু তৃপ্তি হয়নি তার, অথচ ইলিশ তার ভীষণ প্রিয়। খাবার টেবিলে কর্তার চেয়ারে বসে যখনই জেঠু জানালেন তার কথা আছে অরণ্যর সঙ্গে, তখনই চমকে উঠেছিল সে। এসো, ভেতরে এসো, তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ছোট থেকেই ওই ব্যক্তিত্বপূর্ণ গলার স্বর শুনলে পেটের ভেতরটা কেমন যেন করতে থাকে অরণ্যের। পায়ে পায়ে সে ভেতরে ঢুকলো। যৌথ পরিবারের বিশেষ কিছু নিয়মকানুন আমাদের সবাইকে মেনে চলতে হয়। নিজের পছন্দে বিয়ে করেছো বলে সেটা তুমি নিশ্চয়ই ভুলে যাওনি। কোনো রকমে মাথা নাড়ল অরণ্য। মুখে তার কথা ফুটল না। কি হলো, উত্তর দিচ্ছ না যে? মন্দারমণি যাওয়ার আগে আমাদের একবার জানানোর প্রয়োজনও বোধ করলে না তুমি? বাড়ির বড়রা যেমন ছোটদের প্রতি স্নেহপ্রবণ হন, তেমনি ছোটদের কিন্তু তাদের ভালো রাখার একটা দায়িত্ব থেকেই যায়। বিয়ের পর আমি চেয়েছিলাম একটু একে অপরের সঙ্গে সময় কাটাতে। এটা নিশ্চয়ই ভুল নয়, জড়তা ঝেড়ে ফেলে বলল অরণ্য। 7 পাকে ঘুরে যাকে বিয়ে করেছি তার সঙ্গে নিজের মতো করে খানিক সময় কাটানোর অধিকার আমার নিশ্চয়ই আছে।
চোখ সরু করে বাড়ি ছোট ছেলেটিকে মাপলেন অলোকেশ। শান্ত স্বরে বললেন, আমি তো একবারের জন্য বলিনি ঘুরতে গেলে তুমি আমাদের সঙ্গে করে নিয়ে যাও, শুধু এটুকু চেয়েছি আমাদের একবার জানাও যে কোথায় যাচ্ছ। বাড়ির বড়দের নিশ্চয়ই সন্তানদের ভালো মন্দের খবর রাখার অধিকার আছে, নাকি তোমার মতো তাও নেই? তোমার ইচ্ছে মেনে নিয়েছি আমরা। আভিজাত্য না থাকা সত্ত্বেও কমলিকা বউ হয়ে সেন বাড়িতে এসেছে, আমাদের ইচ্ছেটুকু কি তোমার গুরুত্ব দেওয়া উচিত নয়? ভাবতে পারিনি সামান্য দুদিনের বেড়াতে যাওয়াটা একটা সংসারে এতখানি সমস্যা ডেকে আনতে পারে। আমি ভেবেছিলাম যথেষ্ট বড় হয়েছি আমি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আছে। শান্ত মুখে জবাব দিল অরণ্য। ঘরে যাও এখন, এই নিয়ে কথা পরে হবে। দেখছই তো তোমার মা ভাবনা চিন্তায় কতখানি অসুস্থ হয়ে পড়েছেন। ভবিষ্যতে এমন হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে পরিস্থিতি বিবেচনা করে দেখবে। যাও। কমল, তুমি কি আমার ওপর রাগ করেছো? আলতো করে পেছন থেকে জড়িয়ে ধরে অরণ্য। নরম গলায় বলল সে, তোমার কষ্ট আর কেউ বুঝুক না বুঝুক আমি বুঝি। মা এখন কেমন আছেন? আমার জন্য মায়ের কোনো রকম ক্ষতি হোক কখনো চাই না। আগেই বলেছিলাম তোমায়, একবার নয় বারবার। আমায় হয়তো এবাড়ির কেউ সহজে মেনে নেবে না। আমি তো তোমাদের মতো বিত্তশালী পরিবার থেকে আসিনি, তখন তুমি জোর করলে, আর আজ দেখো মায়ের অবস্থা। আমি খুব সাধারণ অরণ্য, হাজার চেয়েও নিজেকে পুরোপুরি পাল্টে ফেলা সম্ভব নয়। তোমাকে পাল্টাতে বলছে কে? আমার চোখে তোমার আসন সম্রাজ্ঞীর, আর তাই থাকবে চিরদিন। দেখো কমল, যতখানি আমি মাকে ভালোবাসি ঠিক ততখানি তোমাকেও ভালোবাসি। দুজনেই আমার জীবনে ভেরি ভেরি স্পেশাল। একজন আমায় জন্ম দিয়েছে, একজন আনবে আমার উত্তরাধিকার। দিয়েছে শেষ নিঃশ্বাস পর্যন্ত পাশে থাকার অঙ্গীকার। জানি তোমার আমার ওপর বড্ড অভিমান হয়েছে সে সময় মায়ের কাছে তোমায় যেতে দিনই বলে, কিন্তু সেই মুহূর্তের পরিস্থিতি বিচার করে আমার যেটা ঠিক বলে মনে হয়েছে সেটাই করেছিলাম। চাইলে তুমি আমার সঙ্গে তর্ক করতে পারো, ভুল মেনে নিতে দ্বিধা করিনি সেদিনও, আজও করব না। কিন্তু ভুল বুঝে আমায় অভিমান করে একা একা নিজেকে কষ্ট দিও না প্লিজ। আর ভেবো না এই বিয়ে করে তুমি ভুল কিছু করেছো। তোমার পাশে ছিলাম, আছি সব সময়। আমি জানি এর বেশি কিছু বলে না কমল। মা সুস্থ হলে আমি নিজে মায়ের সঙ্গে কথা বলবো। তোমার অধিকার সেন বাড়িতে মেনে না নিলে আমিও এখানে থাকবো না। ফ্ল্যাট তো কেনাই আছে। আমরা দুদিন না থাকায় বাড়িতে যা যা ঘটলো তার থেকে নিশ্চয়ই একটা আন্দাজ করতে পারছো তোমার সিদ্ধান্তের পরিণতি কেমন হতে চলেছে। দেখো অরণ্য, আমি চাই না আমার জন্য বাড়িতে কোনো রকম অশান্তির পরিবেশ তৈরি হোক। দেখবে তখন কিছু না করেই পুরো দোষটা আমার ওপর আসবে। কিন্তু যে দোষ আমি করিনি কখনো, তার ভাগিদার হব কেন আমি? ঠিক আছে, আমি দেখছি। একই রকমভাবে জড়িয়ে রেখে কমলের কপালে আদরের চুমু এঁকে দিল অরণ্য। একটা কথা মনে রেখো কমল, যাই ঘটে যাক না কেন, পরিস্থিতি আমাদের যেখানে এনে দাঁড় করাক, তোমার অরণ্য তোমাকে হারিয়ে এক মুহূর্ত বাঁচবে না। এই নাও তোমার জন্য আইসক্রিম। ইলিশটা তো তৃপ্তি করে খাওয়াতে পারলাম না। হাসলো কমল। কথাগুলো কেমন যেন নাটকীয় শোনাচ্ছে না? আহত দৃষ্টিতে অরণ্য তাকালো কমলের দিকে। হয়তো ভালোবাসা এমন নাটকীয়ই হয়। তোমার আমার ভালোবাসা সূত্রপাত যে নাটক দেখতে গিয়ে। গভীর রাতে সংসারের যাবতীয় খুঁটিনাটি দেখে ঘরে এলেন নীলিমা। দেখলেন অলোকেশ এখনো জেগে আছেন। অবাক হয়ে বললেন, কাল সকালেই দোকানে যাবে তো? এখনো তুমি ঘুমাওনি? তুমি বোধহয় আজও আমাকে ক্ষমা করতে পারোনি। কেন? 28 বছরের আগের সে দিনটার জন্য। কিন্তু সেদিন তো আমি অন্যায় কিছু করিনি, করেছিলাম? নীলিমা নীরব হলেন। অতীতের যে ক্ষতে সময়ের সঙ্গে সঙ্গে প্রলে পড়ে গিয়েছিল, আজ অলোকেশের সামান্য একটা কথায় যেন ক্ষতটা আবারও টাটকা হয়ে উঠল। ভালো তো তিনিও কম বাসেননি, কিন্তু আমার উপায় ছিল না। তুমি তো চেয়েছিলে যে কোনো উপায়ে যৌথ সংসার টিকে থাক। চাওনি? চেয়েছিলাম, আজও চাই। তোমার মায়ের মৃত্যুশয্যায় কথা দিয়েছিলাম যে। একটা সপ্তাহ কেটে গেছে ইতিমধ্যে। সেনবাড়ি পরিবেশ হয়েছে শান্ত। ক্রমে সুস্থ হয়ে উঠছেন চিন্ময়ী, মানে সুস্থ হওয়ার ভান করছেন। ট্রেনিং সেন্টারে ফোন করে আয়াদের বিদায় জানানো হয়েছে। এসবের মাঝেই অফিস যাওয়া আসা শুরু করেছে কমলিকা। অবশ্য সেনবাড়ির গাড়িতে নয়, তা গাড়ি না পেলেও তার কোনো অভিমান নেই। সে জানে সবার জন্য সব কিছু নয়। বরাবরই সে বাস ট্রামে ট্রাভেল করে অভ্যস্ত। এভাবে নিজেকে ভালো রাখতে শিখেছে সে। হঠাৎ করে গাড়ি চলার নতুন অভ্যেস শুরু হলে হয়তো সে নিজেই একদিন সমস্যায় পড়বে। একটা গাড়ি এফোর্ড করার ক্ষমতা এখনো হয়নি তার। কে না জানে অনভ্যাসের ফোঁটা কপালে চড়চড় করে। তবে মুখে যতই হাসি বজায় রাখুক, মনের গভীরে কি আর যন্ত্রণা হয় না? তাহলে কেন বুকের গভীরে
রোজ ক্ষুদ্র ক্ষুদ্র অবহেলার পাথর জমে। একা নীলিমা ছাড়া সেনবাড়ির আর কেউই তার সঙ্গে ভালো করে কথা বলে না। রমন্যা তার বড় যা, দেখা হলেও এমন এক ভঙ্গি করে যেন চেনেই না। ভাবখানা এমন, কে সে, কোত্থেকে এসেই প্রাসাদে গেড়ে বসেছে। একবার দুবার যেচে কথা বলতে গিয়েছিল, হাসির বদলে রুক্ষ পাথুরে প্রত্যাখ্যান পেয়েছে। শাশুড়ি সুস্থ হয়ে ওঠার পর সাহায্য করার জন্য রান্নাঘরে গেছে কয়েকবার, একই রকম ঠান্ডা উত্তর। এসেছে একবার, বারবার। যাকে ভালোবেসে ঘরে এসেছে তার যত্নটুকু কর, তাহলেই হবে। এই সংসার তোমার আসার আগেও চলেছে, ভবিষ্যতেও চলবে। যেচে সাহায্য করার নামে ভালো বউ সাজার দরকার নেই। এই বাড়িতে বৌমা একজনই, যাকে সর্বসম্মতিক্রমে নিয়ে আদর দিয়ে আসা হয়েছে। রমন্যা, মনে রেখো কথাটা। অরণ্যকে কিছু আর বলেনি সে। বুকের গভীরে পাথর জমিয়ে রেখেছে সযত্নে। একান্তে থাকলে মাঝে মধ্যে ধ্বনি দেয়, প্রতিধ্বনি ভেসে আসে। আর একজন আছে অবশ্য, যার পায়ের শব্দ শুনলে সেনবাড়ির শীতল দেওয়াল ও মেঝেগুলো আনন্দে উচ্ছ্বাসে চনমন করে ওঠে। নিয়মের গণ্ডিতে ঘেরা বাড়ি চৌহদ্দিতে সে এক বাঁধ ভাঙা মানুষ। তাকে দৌড়ে আসতে দেখলে কমলিকার ঠোঁটেও জাগে হাসির ছোঁয়া। হাজারো বারণ আপত্তিকে কাজকলা দেখিয়ে চলে আসে সে স্কুল ফেরতা কাম্মার কাছে। চকোলেট যে তাকে দিতেই হবে। নিজের বরাদ্দ চকোলেটটুকু নিয়ে একগাল হেসে দৌড়ে পালায় সেনবাড়ির ভবিষ্যৎ উত্তরাধিকারী রনি। মা, একটা কথা ছিল, আসবো? দরজার সামনে দাঁড়িয়ে সন্তর্পণে বলে ওঠে অরণ্য। ভেতরে আয়। বড্ড শান্ত গলা চিন্ময়ীর, যেন ঝড়ের আগের পূর্বাভাস। অফিস থেকে ফিরেই বুঝি আমার ঘরে এলি? বল, কি বলবি? মেয়েটা যে বড্ড কষ্ট পাচ্ছে মা, একাকে গুমড়ে গুমড়ে মরছে। তুমি কি কিছু বুঝতে পারছো না? আমি যে ওর দায়িত্ব নিয়েছি। চোখের সামনে ওকে কষ্ট পেতে দেখলে আমি কিভাবে ভালো থাকি বলো দেখি? সে কি তোকে বলেছে যে কষ্ট পাচ্ছে, নাকি তুই নিজে নিজেই সব ভেবে নিচ্ছিস? যে কদিন সে সেন বাড়িতে এসেছে, আমরা কখনো তার সঙ্গে খারাপ ব্যবহার করেছি বলতে পারবে? কেবল খারাপ ব্যবহারেই কি মানুষ আহত হয়? বোধ হয় নয়। নিঃসঙ্গতা, একাকিত্ব ধীরে ধীরে মানুষকে অসহায়তার নাগ পাশে বন্দি করে ফেলে। ছুটির দিনগুলোতে মেয়েটা একাকী থাকে। স্কুল থেকে ফিরলেও কেউ কথা বলে না ওর সঙ্গে। এটা কি ঠিক মা? তুমি বলো। কি দোষ করেছে ও, আর তুমি কেন ওকে সে করে কথা বলছো? ও তো সেনবাড়ির ছোট বউ, ছেলের পর তোমার সবচাইতে কাছের মানুষ। তোর হৃদয় প্রিয়তমার আসন লাভ করলেও আমার কাছের হয়ে উঠতে কখনোই সে পারবে না। যে আমার ছেলেকে ঘরের থেকেও পর করেছে, যার জন্য চিরকালের বাধ্য ছেলে আমার কথা পর্যন্ত শুনলো না, সেই মেয়ে কখনোই আমার আপন হতে পারে না। উত্তেজনায় হাঁপাতে থাকেন চিন্ময়। আজ কিচ্ছু বললাম না, আর কোনোদিন ওই মেয়ের দরবার করতে তুই আমার কাছে আসবি না। মা, তুমি যেমন আমার খুব কাছের, কমলিকাও তাই। কেমন করে দিনের পর দিন ওর অপমান সহ্য করি বলো তো? শান্ত কণ্ঠে বলে অরণ্য। আমি যে প্রতিশ্রুতি দিয়েছি ওকে ভালো রাখার, তার চাইতে বরং আমরা দুজন আলাদা হয়ে যাই। অন্তত নিজের সংসারটা কমল গুছিয়ে করুক, একটু রান্না বান্না, একটু এলোমেলো ঘর গোছানো। কি কি বললি তুই? আলাদা হয়ে যাবি? আলাদা? এই বহু আত্মত্যাগে গড়া যৌথ সংসার থেকে বেরিয়ে নিজের সুখের স্বর্গ করবি? এই জন্যই কি তোকে সব ভুলে এতদিন ধরে বুকে আগলে রেখে মানুষ করলাম? হাতের উলবোনা ফেলে কাঁপতে কাঁপতে বলে উঠে দাঁড়ান চিন্ময়ী। শান্ত হও, শান্ত হও মা। আমি কিন্তু অত কিছু ভেবে ছুবি না, তুই আমাকে কোনোদিনও ছুবি না। কি হয়েছে? এত চেঁচামেচি কিসের? ঘর থেকে চিন্ময়ীর গলা শুনতে পেয়ে নীলিমা প্রায় ছুটে এসেছেন। ব্যাকুল স্বরে বললেন, ছোট ছোট শান্ত হ। কি পাগলামি করছিস? তোর কি মাথা খারাপ হলো? তুমি ওকে এখান থেকে চলে যেতে বলো বর্দি, এক্ষুনি চলে যেতে বলো। আমি যে আর সহ্য করতে পারছি না। তুই যা এখন। জানিস তো, ছোটর মাথা গরমের ধাত। অরণ্য তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে দেখে চোখের ইশারা করলেন নীলিমা। মাথা নিচু করে বেরিয়ে গেল অরণ্য। তার যেন কিছুই আর ভালো লাগছে না। মা যে কেন এমন অবুঝের মতো আচরণ করছে কে জানে। কমলিকাকে বিয়ে করে কি সে ভুল করলো? বিয়েটা না হলে কি মেয়েটা ভালো থাকতো? ভালো থাকার লোভ দেখিয়ে কোন নরকে এনে ফেললো তাকে? সে কোন এক রাতে সেনবাড়ির মেয়ে সাজানো ঘর ছেড়ে পা রেখেছিল রাস্তায় ভালোবাসার টানে? নগ্ন করে দিয়েছিল সেনবাড়ির আভিজাত্যের অহংকার। আবারও কি এমন কিছু হবে? পুরনো অতীত কেন ঘুরে ফিরে সামনে আসছে? যা চুকে গেছে, যাকে মাটি চাপা দেওয়া হয়েছে, অতীতের গর্ভে কেন আবারও সে সামনে এসে দাঁড়াচ্ছে? কেন অরণ্য এমন করছে বর্দি? আমি কি অরণ্যকে কিছু কম ভালোবেসেছি? কিছু কম যত্নে আগলে রেখেছি? পাগলামি করিস না ছোট। তখন থেকে কি পাগলামি করে চলেছিস? তোর এই পাগলামির ফল কি হবে ভেবেছিস কখনো? কেউ শুনে ফেললে কি বলবো?
কি বোঝাবো জানিস না, ওই নাম এই বাড়িতে উচ্চারণ করা নিষিদ্ধ। বাবা নিজে নিষেধ করে গেছিলেন বারবার, তারপরেও তো তুমি ছুটে গেছিলে, বারণ মেনেছিলে সেদিন। তুই বুঝবি না, আগলে রাখার জ্বালা। বড় ভালোবেসেছিল আমাকে, আমিও অত ভালোবাসা ফেলবো কিভাবে? তাহলে আজ বলছো যে যে মানুষ ধরাধামে নেই তার নাম উচ্চারণ করলেই বাকি, কিন্তু বর্দি ভাই হাত দুটো ধরে ফেলে চিন্ময়ী। শেষ পর্যন্ত কি রক্তই কথা বলবে? কিন্তু কেয়ার শরীরে তো সেনবাড়ির রক্তই ছিল। চুপ কর দোহাই আমার, তুই চুপ কর। ছোটর বাহু ধরে হালকা ঝাঁকুনি দেয় নীলিমা। কে কখন কোত্থেকে শুনে ফেলবে, তারপর কি হবে বুঝতে পারছিস? এতক্ষণে যেন সম্বিত ফিরে পান চিন্ময়ী। পড়েই যাচ্ছিলেন প্রায়, কোনো রকমে খাটের বাজু ধরে নিজেকে সামলে নেন। কি করব কি বলবো কিচ্ছু বুঝতে পারছি না বর্দি ভাই। কেন কেন আমার কথা মানলো না অরণ্য? কেন নিজের জেদ বজায় রাখলো? কি দাম দিল এতদিনের শিক্ষার? মেয়েটাকে যে একদম সহ্য হচ্ছে না আমার। এ আমার কি সর্বনাশ হলো গো দিদি ভাই। সবার আগে ওকে নিজের প্রতিদ্বন্দ্বী ভাবাটা বন্ধ কর, আমি বলছি তোকে ছোট। এই স্বার্থপরে ভরা দুনিয়ার মাঝে মেয়েটা খুব ভালো রে। দেখবি তোর ঘর কেমন আলোয় ভরিয়ে দেবে। কি ছোট ঠাকুরপো, কাকিমা যে দেখছি এখনো পর্যন্ত তোমার ওপর খুব রেগে রয়েছে। পেছন থেকে বৌদির চটুল গলা শুনে ঘুরে তাকালো অরণ্য। কি আর করবে বলো, মায়ের রাগটা তো আর অস্বাভাবিক নয়। সেনবাড়ির ছোট ছেলে কিনা প্রেম করে বাপ মা হারা এক গরিবের মেয়েকে। এদিক থেকে কিন্তু তোমার বরদা বুদ্ধিমান, ঠিক দেখে শুনে মা বাপের পছন্দ করা মেয়েকে বিয়ে করেছে। অর্থনৈতিক মানসিক শান্তি আছে বলেই না ঝটপট কেমন প্রমোশনগুলো পেয়ে যাচ্ছে। দেখো আমায়, অভিকের জীবনে কোনো ঝামেলা কখনো আমি আসতেই দিইনি। তুমি নিজেকে কম বড় ঝামেলা বৌদি বলতে ইচ্ছে হলো অরণ্যর, কিন্তু সব কথা সব জায়গায় বলা যায় না। ঈষৎ বিরক্ত মুখে বলল, তুমি রনিকে নিয়ে টিউশন যাওনি? তুমি কিন্তু আমার কথার উত্তর দিলে না ঠাকুরপো। একই রকম চটুল স্বরে বলে উঠল রমন্যা। সবার প্রায়োরিটি একরকম হয় না বৌদি। কমলিকাকে আমি ভালোবেসেছি, ভালোবাসি, আর ভালোবাসি বলে যোগ্য সম্মান দিয়ে সেনবাড়ির বউ করে বাড়িতে এনেছি। যোগ্য সম্মান? ব্যাংকের হাসি ফুটল রমনার ঠোঁটে। তুমি ছাড়া এ বাড়ির আর কেউ ওর সঙ্গে ভালো করে কথা পর্যন্ত বলে না। আর তুমি আমার সামনে যোগ্য সম্মানের গপ্প দিচ্ছ? সাহস থাকলে দায়িত্ব নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে যাকে বিয়ে করে এনেছো তাকে উপযুক্ত মর্যাদা দাও। কি বলতে চাইছো তুমি বৌদি? আমি আর কি বলবো, নিজে যথেষ্ট বড় হয়েছো, এখন নিশ্চয়ই আর সব কথা তোমায় বুঝিয়ে বলতে হবে না। গম্ভীর মুখে ঘরের দিকে চলে গেল অরণ্য। মনে মনে পুলকিত হলো রমন্যা। মনে হচ্ছে ওষুধে কাজ হয়েছে। সেনবাড়ি ছোট ছেলে যে স্বাধীন চেতা, সে নিশ্চয়ই এত অপমান সহ্য করে বেশি দিন এ বাড়িতে পড়ে থাকবে না। আর একবার বাড়ি ছেড়ে বেরিয়ে গেলেই সব সম্পত্তি অভিকার রমন্যার হবে। বিদ্রোহী ছোট ছেলেকে সেনবাড়ি জমানো দৌলত থেকে ফুটো করিয়েও দেবেন না অলোকেশ। এই জন্যই তো এতদিন ধরে নম্রতার মুখোশ পরে থাকা, সকলকে আগলে রাখার ভান করা। বৌমা তুমি তুমি এখানে কি করছো? নীলিমা দেবীর এমন ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বর আগে শোনেনি সে। কোনো রকমে কৈফিয়ত দেওয়ার ভঙ্গিতে বলে উঠল, রনি চিংড়ি ভাজা খেতে চাইছিল, তাই কিচেনে এসেছিলাম। কিচেনটা এদিকে নয় বড় বৌমা, যাও ঘরে যাও। ফোনটা এলো যখন, সে তখন বাথরুমে শাওয়ার নিচ্ছে। তাড়াতাড়ি টাওয়েল জড়িয়ে বেরিয়ে ফোনটা ধরতে গেল, কিন্তু না, সে কেটে গেছে ততক্ষণে। স্ক্রিনে কাকিমার নাম দেখে সামান্য অবাক হলেও প্রায় সঙ্গে সঙ্গে সে কল ব্যাক করলো। ও প্রান্ত থেকে ভামিনীর মধুর গলা ভেসে এলো, তুই কেমন আছিস কমল? জামাই কেমন আছে? কয়েক মিনিট ধরে প্রাথমিক কুশল বিনিময়ের পর বলে উঠলেন, এ মাসে বুঝি এখনো তোর মাইনে হয়নি? আসলে টাকাটা এখনো দিলি না তো, তাই জিজ্ঞেস করছিলাম। অবাক হয়ে গেল কমলিকা। সে তো এখন আর কাকার সংসারে খায় না, তাহলে কোন টাকার কথা বলছে কাকিমা? কি হলো, উত্তর দিচ্ছিস না যে? ভামিনীর ব্যগ্রতায় এ প্রান্ত থেকেও দিব্যি বুঝতে পারল সে। জামাই দিতে মানা করেছে বুঝি? শাশুড়ির চোখে পড়ে যাবে ভাবেনি রমন্যা। একটু যেন ঘাবড়েই গেছে সে। বিন্দুমাত্র অপেক্ষা না করে নিজের ঘরে চলে এলো। রনিকে পছন্দের স্যুপ দিয়ে বসিয়ে মানুষ প্রমাণ আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে দেখতে আপন মনে হাসতে লাগলো সে। অনেকদিন থেকে গোপনে চাইছিল এমন একটা ঝামেলা হোক। স্বভাবে অরণ্য যে স্বাভিমানী, আজ সে যা বলেছে তারপর আর মনে হয় না খুব বেশি দিন। কমলিকার কপালে সেনবাড়ির সাজানো ভাতের থালা আছে। আগে আগে দেখে যা তো কি হোতা হে ক্যা। মা তুমি গান গাইছো? আমি এই সময়? স্যুপ খাওয়া হয়ে গেল তোর যে আঁকার খাতা নিয়ে বসেছিস? স্কুলে হোমওয়ার্ক দিয়েছে যে আজকে প্রাকৃতিক দৃশ্য এঁকে নিয়ে যেতে হবে। এক ঝলক খাতার দিকে তাকালো রমন্যা। তা হয়েছে আঁকা? ছেলের কথায় বেশ বিরক্তই হয়েছে সে। বিরক্তি লুকানোর কোনো চেষ্টা না করেই বলল, এতদিন হয়ে গেল ছবি আঁকছো, এখনো সূর্য থেকে রং বেরিয়ে
যাচ্ছে? এতদিন ধরে ড্রয়িং টিচার কি শেখাচ্ছে তোমাকে? এটুকু এখনো করতে পারছো না? ইরেজার দিয়ে মুছে ঠিক করে করো এক্ষুনি। স্কুল প্রজেক্ট নিয়ে যেন আমায় কোনো রকম কথা না শুনতে হয়। খামোখা বকুনি খেয়ে রনির মুখটা কালো হয়ে গেল। একটা দিকে না হয় একটু বেরিয়েইছে, তাতে কি গেল এলো। একা ঘরে শান্ত ভঙ্গিতে বসে নীলিমা ভাবছিলেন, এজন্যই বোধহয় বলে পৃথিবী গোল, জীবন যে কখন কাকে কোথায় গিয়ে দাঁড় করায়। সযত্নে লুকিয়ে রাখা অতীত অজান্তে এসে হানা দেয় বর্তমানের দুয়ারে। কেয়া কতদিন দেখেনি তাকে, জীবনপথ পরিক্রমার শেষে আবারও হয়তো দেখা হবে। কি যে বোকামি করলো মেয়েটা। কম চেষ্টা তো করেননি তিনি, অনেক বুঝিয়েছিলেন, শুনলো কথা। খালি জেদ আর জেদ। কি হলো জেদ করে? খবর পেয়ে সবকিছু ভুলে ছুটে গিয়েছিলেন, সে কথাই বলল আজ ছোট। রাগী মানুষ অলোকে হুমকি দিয়েছেন প্রথমে, পরে নিমরাজি হয়েছেন। জীবনে ওই তার প্রথম এবং একমাত্র বিদ্রোহ। সময়ের পলি পড়ে ভুলে গিয়েছিলেন। মাঝে মধ্যে মনে হয় স্মৃতি বিট্রে করলে কি বা এমন ক্ষতি। অলোকেশ হোক বা পুলকেশ, বিয়ের পর এসে তো দেখেছেন দুই ভাই বোনকে পাগলের মতো ভালোবাসতেন। কেয়াকে অদেয় কিছু ছিল না, কিন্তু দিনের শেষে সবাই পুরুষ মানুষ, তাই বোধহয় অনুভবী হয়ে উঠতে পারেননি দুজনের মধ্যে কেউই। ওই যে সেনবাড়ির পাহাড় প্রমাণ ইগোর চাপ, একটাই আফসোস রয়ে গেল জীবনে, চেয়েও মেয়েটাকে বাঁচাতে পারলেন না। বোধহয় কেয়া বুঝতে পেরে গিয়েছিল বাঁচবে না, তাই ভেতরে বেড়ে ওঠা প্রাণটাকে যে কোনো উপায়ে বাঁচাবে বলেই বড় বৌদিকে খবরটা পাঠিয়েছিল। নইলে সেও কি কম জেদি? কি যে দিন গেছে সেসব। একদিকে স্বামী স্ত্রীর মনোমালিন্য, অন্যদিকে কেয়াকে বাঁচানোর প্রাণপণ প্রয়াস। মাকে ছাড়া একাকী ছোট অভিক আজও ভুলতে পারেন না দিনগুলো। সংসার বোধহয় এক জটিলতার নাম। কলিং বেলের চেনা শব্দে নীলিমার তন্দ্রা ভাঙল। এতটা সময় কখন পেরিয়ে গেছে, ভাবনার গভীরে ডুবে থাকায় তিনি টেরই পাননি। ওই বোধহয় ফিরল অলোকেশ সুপার শপ থেকে। দ্রুত পায়ে এগিয়ে যান দরজার দিকে। বাইরে দাঁড়িয়ে থাকতে লোকটা বড্ড বিরক্ত হয়। যত্ন করে খাবার সাজিয়ে নিয়ে যাওয়ার আগে দেখলেন তমা রান্নাঘরে। কি হয়েছে রে? এখন তো পুরো পরিবারের খাওয়ার সময়, কিন্তু তুই এখানে যে? রনি বাবা প্রন চাউমিন খেতে চেয়েছে, বড় বৌদিমণি বলল বানিয়ে ঘরে দিয়ে আসতে। অলোকেশ যেন ঈষৎ আনমো না, বাকিরাও খাচ্ছে চুপচাপ। হঠাৎ খাওয়া থামিয়ে দিলেন অলোকেশ। রনিকে দেখছি না তো, সে কোথায়? বিষম খেলো রমন্যা, সে জানে এখন দরজা বন্ধ করে ল্যাপটপে গেম খেলছে রনি। বললেও শোনে না ছেলেটা, নিজেকে সামলে তাড়াতাড়ি বলে উঠল, সে তো কখন শুয়ে পড়েছে বাবা। ভুলেও তমার প্রন চাউমিন বানানোর কথা উল্লেখ করলো না। এখনই হয়তো বাবা রেগে উঠবেন, নিয়ম মেনে চলা মানুষ যে। দেখেছো? তৃপ্তির হাসি ফোটে আলোকেশের ঠোঁটে। এই হলো সেনবাড়ির উত্তরাধিকার, সবসময় নিয়ম নিষ্ঠা মেনে চলে। মনে মনে হাসেন নীলিমা। এই নিয়মের আড়ালে কত ফাঁক, কত ফাঁকি যে প্রতিদিন অনুষ্ঠিত হয়ে চলে কে জানে। আর কেই বা তার খোঁজ রাখে? আমি দেখছি কাকি, এখন রাখছি, মা ডাকছেন। দ্রুত ফোন রেখে দেয় কমলিকা। কাকিমার সঙ্গে অরণ্যর বিষয়ে কোনো রকম আলোচনা করতে তার ইচ্ছে হয় না। খালি মনে হতে থাকে সবাই সবাই এত স্বার্থপর কেন। একবার মনে হয় অরণ্যর সঙ্গে তার নতুন সাজানো ফ্ল্যাটে চলে যায়। কার জন্যই দীর্ঘ অপেক্ষা, কেনই বা এত তার ভালো সাজার প্রয়াস? কেউ তো কখনো ভালোবাসেনি তাকে, কেউ তো দেয়নি যোগ্য সম্মান। তবে কেন কেন এই পোড়া বুকে ভালোবাসার পাওয়ার এত আকাঙ্ক্ষা জাগে? খাওয়ার দিকে মন ছিল না অরণ্যর। বৌদির বলা কথাগুলো নিয়ে মনের মধ্যে নাড়াচাড়া করছিল সে। তবে কি সেনবাড়ির ঐতিহ্য জলাঞ্জলি দিয়ে আলাদা হয়ে যাবে কমলিকাকে নিয়ে? এই কি তবে ভালো থাকার শেষ উপায়? ছাদে একাকী দাঁড়িয়েছিল অরণ্য, নিজের সঙ্গে বোঝাপড়া করার জন্য এর চাইতে ভালো জায়গার জানা নেই তার। গোটা সেনবাড়ি বুঝি রাত্রির সুষুপ্তি শরীরে মেখে নিয়ম মেনে ঘুমিয়ে পড়েছে। কেবল ঘুম নেই তার চোখে। মা কিভাবে পারল তার সঙ্গে এভাবে কথা বলতে? এতটা দূরে সরে গেছে সে মায়ের কাছ থেকে, কবে বাড়লো এতখানি দূরত্ব? ভালোবাসা কি তবে অপরাধ? সে তো ভালোবেসেই ছিল, কেবল চেয়েছিল ভালোবাসার মানুষকে নিয়ে সুখের নির্বাতে, তাকে কষ্ট থেকে মুক্ত করতে। তাতেই বদলে গেল সমীকরণ। চেনা সম্পর্ক আজকাল কেন এত অচেনা লাগে? আর একটা প্রশ্ন ভাবায় তাকে, মগজ দখলে রাখে সব সময়। সেদিন রাগের মাথায় মা বলেছিল সব ভুলে বুকে আগলে মানুষ করেছে তাকে। কি ভোলার কথা বলছিল মা? কোন অতীতকে ভুলতে চেয়েছিল? তবে কি অরণ্যর সঙ্গে কোনো লজ্জামাখা অতীত জড়িয়ে আছে? একটা হাত পিঠে এসে পড়ল, চেনা হাত, অনেক দিনের। পাশে থেকেছে, চিরকাল থাকবে, পরিস্থিতি যেমনই হোক জানে সে। পিছন না ঘুরেই বলল, দাদা ভাই তুই? খাবার টেবিলে বসে আমার আনমোনা ভাইটাকে পছন্দের ভাজা নিয়ে নাড়াচাড়া করতে দেখেই বুঝেছি
কিছু একটা হয়েছে, আর কথা বলতে চাইলে এখানেই তোকে পাবো। তা হয়েছেটা কি? এত টেনশন কিসের? চেয়ে দেখ আমায়, 10 বছরের ওপর হয়ে গেল বিছানায় বিছে নিয়ে বাস, আর তুই মাত্র এই কয়েকদিনেই হাঁপিয়ে উঠলি। দাদা ভাই, তুই পারিসও বটে, দে। হাতে ধরা সিগারেটের প্যাকেট ভাইয়ের দিকে বাড়িয়ে দিল অভি। রমনার জটিল প্ল্যান সম্বন্ধে নিতান্তই অজ্ঞ সে, তাই বেশ হাসি হাসি মুখে বলল, চল পরে হে ফিকার ইয়ার ধুয়ে মেউরাকে। এবার বলো দেখি কেসটা কি? কার লাগি তুমি এমন আনমনা? জানি না রে দাদা ভাই, কিছু ভালো লাগছে না। বেশ বুঝতে পারছি কমলিকা এখানে ভালো নেই, মুখে বলে না কিন্তু বুঝি। ভাবছি ওকে নিয়ে আলাদা থাকবো। বিয়ের আগে ভেবেছিলাম ছোট থেকে কষ্ট করেছে মেয়েটা, ওকে আলাদা একটা স্বাধীন সংসার দেব, কিন্তু ও চাইলো সবার মাঝে থাকতে, সবাইকে আগলে রাখতে। মেনে নিয়েছিলাম, কিন্তু দিনের পর দিন যখন একাকী গুমড়ে মরতে দেখি, এইখানটায় বড্ড কষ্ট হয় রে। মনে হয় আমি একটা কাপুরুষ। আমার ভালোবাসার মানুষটা বড় কষ্টে আছে রে। ধৈর্য ধরে ছোট ভাইয়ের সব কথা শোনে অভি। দেরি হয়ে যাচ্ছে জেনেও একবারের জন্য সে ঘড়ির দিকে তাকায় না, পিঠে হাত রাখে। জানিস তো ভাই, কাপুরুষেরা পরিস্থিতি অনুকূলে নয় দেখলে পালিয়ে যায়, আর বুদ্ধিমানেরা হাল ছাড়ে না। তুই চলে গেলে কি হবে? বাবা তো জানিস রাগ করে সমস্ত সম্পত্তি আমার নামে দিয়ে দেবে। আমি হয়তো ভবিষ্যতে তোকে তা ফিরিয়ে দিতে চাইবো, আর তুই কিছুতেই সুবোধ ভাইয়ের মতো নিতে চাইবি না। একটা ইমোশনাল ড্রামার শরিক থাকবো সেন পরিবারের 2 উত্তরাধিকার। এর বেশি তো কিছু নয়, কিন্তু তার চাইতে অনেক সহজ উপায় আছে। এতটাই যখন ভালোবাসিস, তখন সবার আগে ভালোবাসার মানুষটার দুর্বলতাকে শক্তিতে পরিণত করার চেষ্টা কর। পাশে থাক, শক্ত করে হাতটা ধরে রাখ, চোখে যেন জল না আসে। দেখবি তোর ভালোবাসার মানুষটি অচিরেই সেনবাড়ির সব্বার মন জয় করে নেবে। কিন্তু সুযোগ না দিলে কমল পারবে কিভাবে? ও তো চায় সবার সঙ্গে মিলেমিশে থাকতে, কিন্তু এ বাড়ির কেউ তো ওর সঙ্গে কথা বলতেই রাজি নয়। মা তো বলে, এত চিন্তা কিসের তোর? মা আমায় বলেছে কাল থেকে এই বাড়িতে নতুন ব্যবস্থা, নতুন পদক্ষেপ। আলাদা হওয়ার সময় তো রইলই, ধর এটা একটা শেষ চেষ্টা। দেখি না, আমার মন বলছে এবার থেকে সব বদলে যাবে। অরণ্য কাঁধ শ্রাগ করলো। বিশ্বাস করতে ইচ্ছে জাগে খুব, কিন্তু পরিস্থিতি দেখে সাহস হয় না। ভাইয়ের পিঠে আরেকবার চাপড় দিয়ে নিচে নেমে গেল অভি। কাল অফিস আছে, সারা রাত জাগলে তো তার চলবে না। কোথায় গিয়েছিলে তুমি? রমনার চাপা অথচ তীক্ষ্ণ স্বর শুনে চমকে উঠল অভিক। তুমি তুমি এখনো জেগে আছো? তুমি না সেদিন বলছিলে রাত রাত জাগলে তোমার ভীষণ শরীর খারাপ হয়? রনিকে স্কুলে নিয়ে যাওয়ার সময় মাথা ব্যথা করে, শরীর ম্যাজম্যাজ করে। করলে আর কি করব বলো, সবই আমার কপাল। নইলে তোমার মতো স্বামী জোটে। এত রাতে ভাইয়ের কাছে গিয়েছিলে কেন? সংসার গোছানোর বুদ্ধি দিতে? এটাও কি তোমার জানা দরকার রমন্যা? আমার ভাইয়ের সঙ্গে আমি কি কথা বলবো, কতক্ষণ কথা বলবো, সেটা না হয় আমাকে বুঝে নিতে দাও। দিতাম হয়তো, কিন্তু আলোচনা আমার রনির ভবিষ্যতের সঙ্গে যুক্ত, আমায় সেসব জানতেই হবে। রনির ভবিষ্যৎ আমাদের আলোচনার সঙ্গে? রাত্রিবেলা এমন বাজে রসিকতা কেন শুরু করলে তুমি? শুয়ে পড়ো প্লিজ, আমাকেও শুতে দাও। কাল সকালে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন আছে। পাশ ফিরে শুয়ে পড়ল অভিক। থম মেরে বসে রইল রমন্যা। তার তপ্ত নিঃশ্বাস, তার রাগ, অল্প বিস্তর চোখের জল, কোনো কিছু বিনিময়ে জানা হলো না গোপনে 2 ভাই কি নিয়ে আলোচনা করছিল। স্কুল ছুটি হয়ে গেছে। যত্ন করে খাতাগুলো গুছিয়ে নিয়ে মাথা নিচু করে ফুটপাত ধরে হেঁটে যাচ্ছিল কমলিকা। 4:50 বাসটা ধরতে পারলে ভালো হয়। অনেক সময় কোনো রকমে একটা সিট জুটে যায়, কিন্তু দ্রুত না হাঁটলে হয়তো। এমন সময় পেছন থেকে চেনা গলার ডাক শুনে এসে থমকে দাঁড়িয়ে পড়ল। বিশ্বাস অবিশ্বাসের মাঝে দোদুল্যমান অবস্থায় ঘুরে তাকাতেই অস্ফুটে বলে উঠল, আপনি? একবার নয়, 2-2বার ডাকলাম তোমায়, শুনতে পেলে না। মাথা নিচু করে কি এত ভেবে চলেছ? ছাত্রছাত্রীদের কথা নাকি সংসারের? স্বপ্নেও কখনো ভাবতে পারিনি আপনি আমার স্কুলে আসবেন। আমিও ভাবতে পারিনি তুমি মেয়ে হিসেবে এতখানি বোকা। শোনো বৌমা, একটা কথা বলি। এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা ছাড়ে না সহজে, কিন্তু নিজের জায়গা নিজেকে অর্জন করে নিতে হয়। কি বুঝলে? চলো একটু বসে কথা বলি। কাপা গলায় বলল কমল, কিন্তু বড় মা, দেরি হলে মা যে ভীষণ রাগ করবেন। আমি আছি তো, চলো। সাজানো গোছানো রেস্তোরাঁয় বসে 2টো মকটেল অর্ডার করলেন নীলিমা, সঙ্গে হালকা স্ন্যাক্স, চিজ, চিকেন বাইটস আর ক্রাঞ্চি সুইট কর্ন। বড় মা, আপনি এসব মানে? ভালো মানুষ হওয়া ভালো, কিন্তু কি জানো বৌমা, এতটাও ভালো মানুষ হওয়ার চেষ্টা করো না যে একদিন নিজের অস্তিত্বটাই বিপন্ন হয়ে পড়ে। খানিকক্ষণ কথা হলো দুজনের মধ্যে, আর কথার ফাঁকে খাওয়া, বিল মিটিয়ে
হাসি মুখে বললেন নীলিমা, কেন আজ তোমার কাছে এলাম জানো? কাল আমি অরণ্যের চোখে সেই চেনা জেদ দেখেছি, যেমন জেদ বহুদিন আগে তার মায়ের চোখে দেখেছিলাম। চেষ্টা করেছিলাম আটকাতে, কিন্তু পারিনি, সবই কপাল। শেষের কথাগুলো আপন মনে বিড়বিড় করলেন নীলিমা। কিছু বলছেন বড় মা? না, কি আর বলবো। তুমি তো নতুন মানুষ, বাইরে থেকে যৌথ সংসার দেখতে সুন্দর হলেও ভেতরে তার অনেক ত্যাগ, অনেক সংগ্রাম, রক্তক্ষয়ী ইতিহাস। অবশ্য স্বার্থপরও থাকে কেউ কেউ, তবে বাস্তবটা হলো ত্যাগের পিলারের ওপরই দাঁড়িয়ে থাকে সংসারের ছাদ। এখন থেকে তুমিও সেনবাড়ির সদস্য, তাই এতগুলো কথা বললাম, বোঝালাম। পারবে তো যৌথ সংসারের ভবিষ্যৎ ভিত্তি আরো মজবুত করতে? হাতে হাত রাখলো কমলিকা। আপনার মতো একজন পরিচালিকা পেয়েছে বলে সেনবাড়ি ধন্য। এমনভাবে কজন ভাবতে পারে? এতদিন ধরে আপনি যদি একা হাতে রথচক্র পরিচালনা করে থাকেন, আগামীর দক্ষ সেনাপতি হিসেবে আমিও পারবো, পারতে আমাকে হবেই। আমি জানতাম, তবে আমি একা নই, তোমার মাও আমার পাশে থেকেছে, সঙ্গ দিয়েছে। এই পৃথিবীতে একা বলে কিছু হয় না। তোমায় বড় ভালো লাগে আমার। তোমার মধ্যে নিজের অতীতের ছবি ফুটে ওঠে যে, মনে মনে ভাবেন নীলিমা। একদিন আমিও এমনই সরল ছিলাম, জীবনে জটিলতা নিমেষে পেরিয়ে পরিপক্ক করে দিল। আজ তাকিয়ে দেখি সেই সাধারণ মেয়েটা পথের বাঁকে কখন যেন লুকিয়ে পড়ল। বললুম ফিরে আয়, সে বলল না, আর তা হয় না। শাড়িটা না দেখে সরিয়ে রাখছিলেন চিন্ময়ী, মুখভঙ্গিতে ঈষৎ বিরক্তি। আমার জন্য আবার নতুন শাড়ি আনার দরকার কি ছিল? আলমারি ভর্তি শাড়ি পরছে, পরা হয় কোথায়? একবার খুলে দেখি না ছোট, মাইনে পেয়ে মেয়েটা কেমন সবার কথা ভেবে জিনিসপত্রগুলো কিনেছে। নীলিমার কথা অমান্য করতে পারলেন না চিন্ময়ী। এই বর্দি ভাইয়ের কাছে তার অনেক ঋণ। বেজার মুখে শাড়ির প্যাকেটটা খুললেন, আর খুলতেই জমে গেলেন। এইরকম এক ঢাকাই জামদানির সঙ্গে বহু পুরনো বেদনা, বিধুর স্মৃতি জড়িয়ে আছে তার। মনে পড়তে চোখে বোধহয় জল এলো। সেটা আড়াল করতেই বোধহয় বলে উঠলেন, ভেতরে যাও বৌমা, সন্ধে হতে চলল, তাড়াতাড়ি জল খাবারের জোগাড় করো। রোববার দুপুরে গোটা পরিবার একসঙ্গে খেতে বসে, এটা সেনবাড়ির অলিখিত নিয়ম। বাকি দিন কাটে ব্যস্ততায়। খাসির মাংসের ঝোলে ভরা বাটিটা ধবধবে পোর্সেলিনের প্লেটে উপুর করে দিলেন সেনবাড়ির বড় কর্তা। এক গড়াস মুখে তুলে বললেন, বেশ হয়েছে। ঠাম্মা তো আজকে মাংস রাঁধেনি দাদু ভাই। রনের দিকে চোখ তুলে তাকালেন অলোকেশ। অবোধ শিশু, বুঝল না। একগাল হেসে বলে উঠল, কাম্মা রেঁধেছে, কাম্মা আমার জন্য স্টু রেঁধেছে, ফাটাফাটি হয়েছে। আমি এতটা ভাত বেশি খাবো আজ। চুপ কর রনি, কতদিন বলেছি না তোকে বড়দের মাঝে কথা বলতে নেই। চাপা গলা ছেলেকে ধমকে উঠল রমন্যা। রান্নাঘর থেকে সব কথাই শুনতে পাচ্ছিল কমলিকা। ঠোঁটে মৃদু হাসি ফুটল তার। আসলে অনেকক্ষণ থেকে সে কান পেতেছিল। বড়মা যখন তাকে এই পরিকল্পনার কথা বলেছিলেন, তখন একটু হাসি পেয়েছিল। এ তো সেই মা, ঠাকুমাদের আমলের কথা। পেটের মধ্যে দিয়ে মনের রাস্তা শুরু হয়। কমলের মনের কথা বুঝতে পেরে হেসেছিলেন নীলিমাও। যেখানে মানুষগুলোই সব প্রাচীনপন্থী, সেখানে তোমার আধুনিক দাওয়াই তো চলবে না বৌমা। দাওয়াই হতে হবে সেই মাফিক, যাতে তারা সেটা ভালোবেসে তোমাকেও ভালোবাসতে শুরু করে। সময় গড়িয়ে যায় দ্রুত লয়ে। আস্তে ধীরে কমলিকাও সেন বাড়িতে নিজেকে মানিয়ে নিতে শুরু করে। সেনরাও কি আর আভিজাতের অহংকারে ডুবে থেকে মানিয়ে নেয় না? নেয়। ভালোবাসার হাত বাড়ালে হাত ফিরিয়ে নেওয়া কি সহজ? হাসে কমলিকা। আজকাল তার ধূসর চোখে হাসি ফোটে। আভিজাত্যের অহংকারে গর্বিত হলেও অবুঝ নন অলোকেশ। বেশ বোঝেন, আজ্ঞাকারী বড় বউ নয়, সংসার ধরে রাখার চাবিকাঠি আছে এই সাধারণ মেয়ের হাতে। এই পারবে যৌথ পরিবারের সমস্ত নিয়মকানুন সময়ের অভিঘাত থেকে রক্ষা করতে। দেখে শুনে নীলিমা কেবল মনে মনে হাসেন। আলাদা হয়ে যাওয়া কি এত সহজ? এত যত্ন দিয়ে গড়েছেন যখন, ভাঙতে তিনি দেবেন না। কেয়া ছিটকে বেরিয়ে যাওয়াটা আজও মানতে পারেন না। চোখ বুঝলেই পাণ্ডুর মুখখানা ভেসে ওঠে। আমার ছেলেটাকে আগলে রেখো কিন্তু। মা চলে যাওয়ার পর থেকে তোমাকেই মা বলে জেনেছি। আমায় কথা দাও, আমার ভুলের দায় ছেলের ওপর চাপিয়ে দেবে না। যেন কোনোদিন ও জানতে না পারে আমি ওর মা। এইটুকুই জানুক, সেনবাড়ি রক্ত ওর শরীরে। তাই হবে সোনা, এই শরীরে তুই কথা বলিস না। এই দেখো, একেবারে চুপ করলাম। কি সুন্দর হেসেছিল কেয়া। হাসপাতাল যেন আলোয় ভরে উঠেছিল। আর তার 5 মিনিট বাদেই শিউরে উঠে চোখ বন্ধ করলেন নীলিমা। এত চান পালাতে দিনটা থেকে, কেন যে বারবার জল তরঙ্গের মতো ঘুরে ফিরে আসে। আর একটা কাটা খচখচ করে তার বুকের ভেতর। যদি সুদের ব্যবসাটা কোনোভাবে বন্ধ করাতে পারতেন। কিন্তু অলোকেশ কথা শোনার বান্দা নন। বড় খারাপ লাগে যখন গরিব গুরব মানুষগুলো দুটো পয়সার দরকারে মলিন মুখে দরজায় এসে দাঁড়ায়। ভিটে মাটির কাগজ, সোনার গয়না, রূপোর বাজুবন্ধ। বিয়ের এত বছর হয়ে গেল, আজও মানতে পারেন না তিনি।
ছোট বৌমা কি পারবে বদলাতে? এই বদলটা যদি সম্ভব হতো, একবার ভাবেন, বলবেন, পরক্ষণে নিজের ভাবনা থেকে সরে আসেন। তিনি যা পারেননি, ভালো মানুষ ছোট বৌমা কি পারবে? যত দিন যায় অস্থির হয়ে উঠতে থাকে রমন্যা। এত কষ্ট করে সে পরিকল্পনা সাজালো, সবই যে বৃথা যায়। দিব্যি তো এই সংসারে মানিয়ে নিচ্ছে কমল, তবে কি ছোট বউ চিরদিনের মতো সেনবাড়িতেই থেকে যাবে? সম্পত্তি তার একার হাতে আসবে না। আজকাল ছোট মাও বেশ ভালো করে কমলের সঙ্গে কথা বলে। মা তো আগে থেকেই মুখে না বললেও সে দেখেছে অভিক ভালোবাসে কমলের রান্না খেতে। তবে কি সেনবাড়ি পরিবেশ বদলে যাচ্ছে? এতদিন ধরে ভালো বউ সেজে কি লাভ হলো তার? কি লাভ হলো সব নিয়ম পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলে? ছোট বউ চাকরিও করছে, ফাঁকে ফাঁকে সংসারও সামলাচ্ছে। তার নিজের ছেলেও কাম্মা বলতে অজ্ঞান। কাম্মা নাকি ভালোবাসে খুব। মুখে কেউ কিছু না বললেও সে বোঝে ছোট বউয়ের গুণের দিকে পাল্লা ভারী হচ্ছে। রান্না সেও পারে, যথেষ্ট ভালোই পারে। তবে সেটা ইন্দো চাইনিজ, থাই, ইতালিয়ান, লেবানিজ। রনি আধুনিক সুখাদ্য চেখেছে। বন্ধু বান্ধবের বার্থডে পার্টিতে যায়। সে মাকে বিভিন্ন দেশের কুইজিন বানাতে উৎসাহ দেয়। কিন্তু এইবারই প্রাচীনপন্থী লোকজন ডাল, শুক্তো, দই, কাতলা, ইলিশ, ভাপা, পাতুরি আর কষা মাংসের বাইরে কিছু ভাবতেই পারলো না। সবই কপাল তার। ছোট লোক ঘরের মেয়েটার কাছে এভাবে হেরে যেতে ভালো লাগে না। শেষ চেষ্টা করেছিল সেদিন অভিক ছাদ থেকে ফেরার পর, কিন্তু সে স্পষ্ট ভাষায় জানিয়ে দিল তার রোজগারের পুরোটাই রনির জন্য। কিন্তু সেন পরিবারের যৌথ সম্পত্তি একাকী রমন্যার হবে। কেবল রনি পাবে সবকিছু। এমন দিবা স্বপ্ন দেখা যেন সে আজ থেকে ছেড়ে দেয়। তারা দুই ভাই, যাই থাকুক, যতটা থাকুক, সম্পত্তির অধিকার সমান সমান। সেক্ষেত্রে রমন্যার কোনো রকম ভুল যুক্তি মানতে রাজি নয় সে। তুমি কিন্তু আমায় মানসিকভাবে নির্যাতন করছো, গর্জে উঠেছিল রমন্যা। অনেকদিন পর হেসেছিল অভিক। নির্যাতন কাকে বলে জানো? মনে পড়ে সেই দিনটার কথা। যৌথ সংসারে সবার সঙ্গে মিলিয়ে গুছিয়ে থাকবে বলে এসেছিল এ বাড়িতে। আর যদি যৌথ সংসারটাই না থাকে, তবে তুমিও কিন্তু সেই নেইয়ের দলে। নিজের ভালো এতটা ভাবতে পেরেছো যখন, তখন বুঝলাম তুমি বুদ্ধিমতী। বাকিটাও ভেবে নিও। ভয়ে হিম হয়ে গিয়েছিল সে। স্থির চোখে তাকিয়েছিল রনির দিকে। এরপর থেকে স্বামী স্ত্রীর মধ্যে আর এই নিয়ে কথা হয়নি। ওপর থেকে দেখলে তার বাবার বাড়িতেও আরামায়েশের সব ব্যবস্থা আছে, কিন্তু তার সাময়িক প্রচুর ইলেকট্রিক বিল আসার ভয়ে অর্ধেক গ্যাজেটস ব্যবহার হয় না। গাড়িটাও পুরনো মডেলের। মাঝে মধ্যে এসি ঠিকমতো কাজ করে না। জানালার কাজ লক হয়ে যায়। মাকে অনুযোগ জানালে বলে, আছি তো দুই বুড়ো বুড়ি, আমাদের জন্য এই তো অনেক। আসল গল্প সে জানে। টাকা, ব্যবসাটা হঠাৎ এমন। তিক্ত হাসে রমন্যা। ছোট বউয়ের মানিয়ে নেওয়াটা সকলের চোখে পড়ে শুধু। সেও যে দিনের পর দিন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিয়ে চলেছে, কে তার খবর রাখে? একটা অনুরোধ করব জেঠুমণি। সদ্য ঘুম থেকে উঠেছেন অলোকেশ সেন। ঘরের ভেতর হঠাৎ এক অচেনা সম্বোধন তাকে চমকে দিল। তাকালেন। তুমি আমায় না জিজ্ঞেস করে ঘরে ঢুকেছো কেন? আপনি ঘুমোচ্ছিলেন। ভাবলাম ঘুম থেকে ওঠার পর কথাটা বলবো। শুনেছি ঘুম থেকে ওঠার পর মেজাজ ভালো থাকে। আমার মেজাজ নিয়ে ভাবার ঠেকা তোমায় আমি দিনই ছোট বৌমা। এরপর থেকে অমন হুটহাট করে ঢুকে পড়বে না, মনে থাকে যেন। ঢোকার আগে নক করবে। বেশি আদব কায়দাটুকুও জানো না, অথচ সেন বাড়ির বউ হয়ে গেলে। আশ্চর্য। থামলেন অলোকেশ। একই রকম জড়সড় ভঙ্গিতে কমলিকা দাঁড়িয়ে, কিন্তু ঠোঁটের হাসিটা অমলিন। অপেক্ষাকৃত নরম গলায় বললেন, এসেই পড়েছ যখন, চুপ করে দাঁড়িয়ে রইলে কেন? বলো, কি বলবে? আপনি সুদের ব্যবসাটা ছেড়ে দিন জেঠুমণি। বড়মা বড্ড কষ্ট পান। কি কি বললে তুমি? বিস্ময়ের চূড়ায় পৌঁছে প্রথমে যেন নিজের কান দুটোকে বিশ্বাস করতে পারেন না অলোকেশ। একটা সাধারণ সাধারণ কেন, অতি তুচ্ছ মেয়ে, তাকে পূর্বপুরুষের ব্যবসা বন্ধ করতে বলে? শুধু নীলিমা কষ্ট পায় বলে? অনেকদিন আগে দেখা এক তরুণী বধূর সজল চক্ষুদয় হঠাৎই মনে পড়ে যায়। শক্ত কিছু বলতে গিয়েও থেমে যান তিনি। কেবল তাকান একবার। সে দৃষ্টির ভাষা পড়তে ভুল হয় না কমলিকার। ঘরে যাও। এই ব্যাপারে তোমার ভাবনা চিন্তা করার কোনো দরকার নেই। সেন বাড়ির পুরুষ বাইরেটা সামলাতে জানে, অন্দরমহলটুকু তোমরা সামলাতে পারলেই হলো। টাকা পয়সা যে আর কমলিকার কাছ থেকে পাওয়া যাবে না, বেশ বুঝে গেছে ভামিনী। অভাবের সংসারে জ্বালা ধরে বুকে দিব্যি আছে সে নিজের সাজানো সাতমহলা বাড়িতে। আর যে খাওয়ালো পড়ালো, এতদিন ধরে বাঁচিয়ে রাখলো, তার কোনো অস্তিত্বই রইল না। এ কেমন বিচার? হঠাৎ একটা সাদা রঙা ক্যাব এসে দাঁড়ালো দরজায়। গটগট করে ভেতরে ঢুকে এলো মেয়েটা। হাতে বেশি সময় নেই, আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তুমি মানে আপনি কমলিকার বৌদি নন? কাজের কথায় আসুন আপনি। বাড়ির অবস্থা দেখে তো বুঝতেই পারছি আর্থিক পরিস্থিতি কেমন। আমার কাছে একটা প্রস্তাব আছে। মেয়ের বিয়ে তো দিতে হবে ভবিষ্যতে। আপনার মেয়েও তো যথেষ্ট বড় হয়েছে। দেখুন তো ভালো করে এই সেটটা কেমন লাগে।
চোখের সামনে সীতাহার আর কানের দুলের সেটটা দেখেও ভামিনীর চোখ দুটো লোভে চকচক করে উঠল। রমন্যার সেটা নজর এড়ালো না, তার ঠোঁটে ফুটে উঠল তাচ্ছিল্যের হাসি। হাতে নিয়ে দেখুন না ভালো করে, এমন জিনিস দেখেছেন কখনো? এই অযাচিত সৌভাগ্য যে যেচে তার ঘরে হাজির হয়েছে, ভামিনী প্রথমে বিশ্বাসই করতে পারছিল না। একটু আমতা আমতা করে হাতে নিয়ে পরখ করে দেখলো, যেমন ভারী তেমন সুন্দর নকশা। অমন সুন্দর গয়নার থেকে সহজে চোখ সরাতে পারল না খানিকক্ষণ। পারবে কিভাবে? অমন জিনিস চোখে দেখেছে কখনো? মুখে বলল, বড় গরিব আমরা, বুঝলেন? এসব দামি সোনা হীরের স্বপ্ন দেখি না। কোনো রকমে মেয়েকে পারটুকু করতে পারলেই দায় চোখে। স্বপ্ন দেখতে বারণটা কে করেছে? হাসল রমন্যা। শুধু আমার কথা মতো কাজ করলেই এটা আপনার হতে পারে। যেমনটা বলবো ঠিক তেমনটাই করতে হবে, বুঝলেন? কয়েক মিনিট পর উঠে দাঁড়ালো সে। আমি এখন আসি, পরে আপনার সঙ্গে যোগাযোগ করে নেব। আমার আসার কথা যেন কাকপক্ষীও না জানে। দুপা গিয়েও থমকালো সে। হাতে ধরা ভেলভেটের বাক্সটা বাড়িয়ে দিল ভামিনীর দিকে। আজ থেকে এটা আপনার কাছেই থাক, গদগদ চিত্তে বলল ভামিনী। প্রথমবার এলেন এই বাড়িতে, একটু জল মিষ্টি নিদেন পক্ষে। ডিম ভাজা? জল মিষ্টি, ডিম ভাজা? কি মনে হয় আমায় দেখে? হাই হিলে শব্দ তুলে দাঁড় করিয়ে রাখা ক্যাবে উঠল রমন্যা। সেন বাড়ির সম্পত্তি কেবল রনির, অন্য কাউকে সে এই সম্পত্তির ভাগিদার হতে দেবে না। গয়নার বাক্স হাতে নিয়ে দূরে অপসৃয়মান গাড়ির দিকে এক পলক তাকালো ভামিনী। আর যেন আনন্দে নাচতে ইচ্ছে করছে তার। দামি সোনার হার হাতে এলো। কদিন বাদে মেয়েও নিজের ঘরে ফিরবে। ডিভোর্সি মেয়ের সব টাকা তাদেরই হবে। বাড়িতে রঙের প্রলেপ পড়বে। সুনন্দার ভালো বিয়ে দিতে পারবেন। ভালো মন্দ খাওয়া পড়া কিছুরই অভাব হবে না। একটাই দুঃখ, কমলের বড় বৌদি যদি হাড়ের সঙ্গে কিছু টাকাও দিত, তাহলে একটু ভালো মাছ মাংস এনে মুখটা ছাড়তো। অনেকদিন বাদে নিশ্চিন্ত ভঙ্গিতে অফিসের কাজকর্ম সামলাচ্ছিল অরণ্য। মা আর বউয়ের মাঝে স্যান্ডউইচ হওয়া সব পুরুষের নিয়তি ভাবতে ভাবতে সে দেখল কখন যেন আমে দুধে মিলমিশ হয়ে গেছে। ভাবতেই পারেনি সে বড় মার হাতের ছোঁয়ায় সবকিছু এমন পরিপাটি হয়ে উঠবে। দাদাভাই ঠিকই বলেছিল সেদিন বিভ্রান্ত অরণ্যকে, মা থাকতে এত চিন্তা কিসের তোর। ঠিক তখনই ফোনটা এলো। ফোনটা কানেই ধরা থাকলো তার। চেয়ারে বসে স্থানুবৎ হয়ে গেল সে। বরাবরের মতো দায়িত্ব নিয়েই রান্নাঘরের কাজকর্ম সামলাচ্ছিলেন নীলিমা। হঠাৎই কেমন যেন মাথাটা ঘুরে উঠল তার। কিছু একটা ধরে বসতে যাবেন, শটান পড়ে গেলেন মেঝে। কি একটা পরবের জন্য সেদিন স্কুল ছুটি ছিল। রান্নাঘরে নীলিমার সঙ্গে ছিল কমলিকাও। হঠাৎ ধপ করে শব্দ শুনে পেছন ফিরে তাকাতেই যেন সে হতভম্ব হয়ে গেল। উবু হয়ে বসে ডাকতে লাগলো একবার, বারবার। চেক করছো পালস? চোখে মুখে জলের ঝাপটা দিয়ে আবারও ডাকতে লাগলো। কেউ সাড়া দিল না। কে দেবে সাড়া? নীলিমা কি তখন আর সাড়া দেওয়ার জগতে আছেন? বাড়িতে মা ছাড়া কেউ নেই। রমন্যা গিয়েছে ক্যারাটা থেকে ছেলেকে আনতে। দ্রুত মাকে খবর দিয়ে অ্যাম্বুলেন্সে ফোন করলো কমল। ততক্ষণে খবর চলে গেছে অলোকেশের কাছে। কি করবেন, কোথায় নিয়ে যাবেন নীলিমাকে ভেবে অস্থির হয়ে পড়েছেন। অথচ এতদিন এত দায়িত্ব সামলেছেন, কখনো নিজেকে বেপথু লাগেনি। তবে কি নীলিমাই তার শক্তির উৎস ছিল, যা কখনো তিনি উপলব্ধি করতে পারেননি? মালিকের অবস্থা দেখে সুপার শপের ম্যানেজার ও স্টোর কিপার এগিয়ে এলেন। চলুন কাকাবাবু, এখনই আপনাকে বাড়িতে দিয়ে আসি। অ্যাম্বুলেন্সের শব্দ দরজায়। ভাবার আর সময় পেল না কমলিকা। স্ট্রেচারে করে তোলা হচ্ছে নীলিমাকে, পরানো হচ্ছে যন্ত্রাংশ। সে উঠে বসলো পাশে। চিন্ময় রইলেন বাড়িতে। লোকজন এলে দেখতে হবে তো। চলতে শুরু করলো গাড়ি। যখন হাসপাতালে পৌঁছলেন অলোকেশ, ততক্ষণে চিকিৎসা শুরু হয়ে গেছে। সব ব্যবস্থা করেছে বাড়ির অবহেলিত ছোট বৌমা। প্রাথমিক টাকাটাও জমা দেওয়া শেষ। ডাক্তারবাবু এসে চিন্তিত ভঙ্গিতে জানালেন, ব্রেনে একটা ক্লট আছে, যত তাড়াতাড়ি সম্ভব রিমুভ করা দরকার। এখনই অপারেশন শুরু করতে পারলে ভালো হয়। অপারেশন? স্তম্ভিত হয়ে গেলেন অলোকেশ। ফ্যাল করে তাকিয়ে রইলেন কয়েক মুহূর্ত। দিন কোথায়, সই করতে হবে। আমি ওর হাজবেন্ড। এমার্জেন্সি সিচুয়েশন ছিল বলে ওর বৌমা সই করেছেন। টাকাও জমা করা হয়ে গেছে। আপনি অনুমতি দিলে আমরা মুভ করতে পারি। প্লিজ ডক্টর, দেখবেন যেন কোনো ক্ষতি না হয়। বাড়ি ফিরে খবরটা শুনল রমন্যা। বুকের ভেতরটা কেমন যেন খালি হয়ে গেল তার। যে মানুষটা বরণ করে একদিন তাকে সেন বাড়িতে এনেছিল, সেই আজ কিনা জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষছে। এখনকার মতো এ পর্যন্ত থাক। এই গল্পের অন্তিম পর্ব আমি কালকে আপলোড করব। আপনাদের গল্পটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।